শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘর বাবাকে বললুম, এরকম বিভীষিকা দেখাবার মানে কি? এ তো ক্রিমিনাল কেস। যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করার নেই। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে সিসি করে বলছে, গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প উদর পিণ্ডি বুদোর ঘাড়ে, যদু ডাক্তারের পেশেন্ট। গল্পটির স্রষ্টা পরশুরাম ওরফে রাজশেখর বসু। গল্প পাঠে রচনা শ্রীপর্ণা, অভিক, তথাগত, রাহুল, সুতনু, সম্রাট, শতদ্রু এবং অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প পরশুরামের লেখা যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডক্টর হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পরে, ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলে এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ যে বাঁচতে পারে, ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলেছ। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিত হওয়া যায় না। শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনি বুঝি? বুড়ো হার কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামতেই নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামলো, শরীর হিম হয়ে ছিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে সাজালে। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবেন, অমনি বুড়ো উঠে বসলো। এসব কি বলেই ছেলের গালে এক চড়। সবাই ভয় পালালো। বুড়ো গট গট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রোমকে ত্যায্যপুত্তর করলাম, আমার জন্য একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবুল তাবুল বকেন আর কি। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইতে নাকি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস, কেউ বলে ওসব কিছু নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকরা যাই বলুক, এককালের অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধু সঙ্গ আর শাস্ত্র চর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনি করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে খুব শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, বলি ব্যাপারটা কি?
হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্য। বীরের থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি না স্যার, আমি তামাশা করে বলেছিলাম। তামাশা? হ্যাঁ, মরণ বাসন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এও একটা কারণ। কিন্তু লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরা ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটু বাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, MBBS, কবিরত্ন, বৈদ্য শাস্ত্রী বললেন, স্যার আজকের সাবজেক্ট সম্পর্কে আপনি কিছু বলুন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা। ৭৭ বৎসরের ৭ম মাসের ৭ম রাত্রির নাম ভীমরতি। আপনি তো বহুকাল পার করেছেন। আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকে তার প্রতিদিনই যজ্ঞ, তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান, যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু ওই বেনি ক্যাপ্টেন, ও বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয়ই করবো স্যার, যা বলবেন তা বেদ বাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার খানিকটা প্রসন্ন হয়ে বললেন, নিহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুড়ে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না না, ভুতুরে না, কিন্তু যে কে সৃষ্টিরই বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারি ক্লাইম্যাক্স নয়, প্রেমেরও পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শুনবার জন্য ছটফট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, প্রায় ৩৫ বৎসর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্টেট্রোক্লোরন টেরা কি বলে গিয়া এসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োড ফর্মের খুশবুয়ে পাড়া শুদ্ধ মাত হয়ে যেত। লোকে বুঝতো, হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতাম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোরানন্দ। তিনি কামরূপ, কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ৬০-৬৫, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কার্বঙ্কল অপারেশন করেছিল। একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললুম, করেন কি? আপনার কাছে আমি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারি। তাকে নমস্কার করে বিদায় নিলুম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম
বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছর খানেক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটা আশ্রম বানায় দিয়েছিলেন। সেখানে গিয়ে রইলেন, একাই থাকতেন। তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বৎসর তার সঙ্গে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, আমি বিকেল 4টে পর্যন্ত ঘুমোবো, খবরদার জন্য কেউ না ডাকে। কিন্তু ঘুমোবার ঝোঁকি। ঘন্টা খানিক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওপো শুনছো, জরুরি তার এসেছে। বললুম, ছিঁড়ে ফেলে দাও। এই যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হলো। লিখছেন, এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলুম। ব্যাগটা সঙ্গে নিলাম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিছুই জানা নাই, সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলাম না। শীতকাল, পৌঁছুতে সন্ধ্যা হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামে গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নাই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোর, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার। যাক, নিশ্চিন্ত হয়ে গেল, এর কোনো ফ্যাসাদ হয়নি। প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্ট কে? বললেন, ঘরের ভেতর এসো, সচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা তক্তাপোষ। বোধহয় বিঘোর বাবা তাতেই শোন। আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি শীত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, ঝুটি বাঁধা খোপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? বিঘোর বাবা উত্তর দিলেন, প্রেমিক প্রেমিকা। কি হয়েছে নিজেই দেখো না। স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেলল। তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিচ্ছু নেই। শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, এরকম বিভীষিকা দেখাবার মানে কি? এ তো ক্রিমিনাল কেস। যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করার নেই। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে সিসি করে বলছে, মেয়ে মুন্ডুটাও ডাইনে বাইয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেটেছি,
হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলাম। বিঘর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই, ভয় নেই। মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। এই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোনাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলাম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ধীমে। বিঘর বাবাকে বললাম, ধন্য আপনার সাধনা। বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন। কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। বিঘর বাবা বললেন, তা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডুটা সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড় আর নলি চুলবে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং এই স্পাইনাল কর্ডের সংযোগ ব্রেনের সঙ্গে হবে কি করে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া, সেটাই বা চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কইছে, তা তো তুমি সর্বকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাইটা করে ফেলো তো। সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ এই পচন বন্ধ করবো কি করে? তোমাকে একটা গুণসুচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নাই, নার্স নাই, অপারেশন টেবিল নাই, আলো পর্যন্ত নাই। অথচ বিঘরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা পশ্চিমকালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোর্সেন্টটা টেস্ট করালে খুব ভালো হয়। শাসারও পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিন, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু। দাতব্য হোমিওপ্যাথি খাও গিয়া, না হয় 5 শিকের মাদুলেই ধারণ করো। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে অত সব ছিল না। জিভ আর নাড়ি, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করে। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন, মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে। এখন টেস্ট করা বৃথা। যাগে, তারপর যা হয়েছিল শোনো।
আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়া বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাইটা করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবে। আমি বললাম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব। কিন্তু এই দুজনের হিস্ট্রি তো আপনি বললেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘোরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরি কামার বাস বেরিতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতো, বদরাগী আর মাতাল। সেই জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় 108টা পাঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এক এক চোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে আবার খুব ভক্তি করে, আমার অনেক ফরমাসও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম হচ্ছে জটিরাম বৈরাগী। তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চির মাথা উপর নিচে একটু নড়ে উঠে সায় দিল। এই জটি ছোকরা আবার কীর্তন গায়ে ভালো, তার জন্য নানা জায়গা থেকেও ডাক আসতো। জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করতো, শেষটায় দুজনে প্রেম হলো আর কি। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুঁচকে উঠল। বিঘোরানন্দ বলতে লাগলেন, দিকে রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতেও কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়লো। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকে সাবার করে দিয়েছি, বাঁচান আমাকে। ব্যাপারটা এই যে আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল, আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিন পরে ফিরবো, তুই সাবধানে থাকিস। হ্যাঁ, সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এসেছিল এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই তো রামদায়ের এক কোপে দুজনের মুন্ডুটা কেটে ফেলবে। তারপরেই ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তের সঙ্গে তার বাড়ি গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীরটি আটকে ফেলল। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর একটা জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুইয়ে দিল। খণ্ড যোজনের আগে পর্যন্ত ঠিক এই রকম তফাৎ রাখাই হচ্ছে তন্ত্রোক্ত পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, মুখ্য শরীরও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনং ছিন্দতি শস্ত্রাণি, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর সিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করে থাকতে পারে। তারপর বিঘর বাবা যা বললেন শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এখনই তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদাটা গঙ্গায় ফেলে দিবি, আর তারপর ত্রিবেণীতে গিয়ে এই টেলিগ্রামটা পাঠাবি। তারপর পুরো গায়ে বয়ে থাকবি, 1 বৎসর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকে আসামি বলে চালান দেবে। আমি বললুম, তোকে তো তা ভাবতে হবে না, যা বলেছি তাই করবি। রমাকান্ত যে আজ্ঞা বলে চলে গেল। আমার সেই টেলিগ্রামটি পেয়েই তুমি এসেছো, এখন আর দেরি নয়। রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো তো, নইলে জোর লাগবে না।
গুনছোচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিসফিস করে আপোষের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, চেঁচাসনি তো? আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এর মধ্যেই গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো। বিঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাটাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না। ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই। এমন অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তের কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নবকলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ হবে এই যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে, আর পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি আর কে জটিরাম তা স্থির হবে কি করে? মাথা হলো উত্তমাঙ্গ, মাথা অনুসারেই লোকের নাম হয়। ধর জারি হোক। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় এটা হয়নি। এরপর আর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলাম। অ্যানাস্থেটিক দরকার হলো না। বিঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন, কিন্তু ভোঁতা গুঞ্চুচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না। বিঘর বাবা বললেন, এই পিদিন থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও দেখি। তাই নিলুম। লুব্রিকেট করার পরে কাজ সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। তারপর বিঘর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 সিসি গ্লুকোজ স্যালাইন। কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট, ব্লাড স্পেল আর ভিগারোজেন খাওয়াতে হবে, নইলে গায়ে জোর হবে না। ওসব ছাই ভস্য চলবে না বাপু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বটা দিয়ে কাকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই বলাধান হবে। এই জটিরামটা আবার গাঁজা খায়, নয় রে জোটে? জটিরাম দাঁত বের করে বললে। বিঘর বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলেমে দু একটা টান দিস। এখন খাওয়া কিন্তু চলবে না, গলার জোর পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমার ফি কিন্তু কিছু দেব না। আজ তুমি যা দেখলে না, তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাঁচতলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই। 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কিমাশ্চর্য মতো পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্ল্যাবারগাস্টিং মিরাকলস। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন,
অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই। আর আর ওই সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, এই নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পরে সে চুপি চুপি বিঘর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে সায়স্তা করতে পারলো না। নামটাই যে অপয়া, ডাইনে বাঁয়ে যেদিক থেকেই পড়ুন রমাকান্ত কামাল। আমাদের সুবল বসুও তার দুমুখা নামের জন্য উন্নতি করতে পারছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটারামকে দেখেছিলেন? দেখেছিলাম। 2 বছর পরে বিঘর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটিপঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘর বাবা ঠিক আগের মতো লাল সেলির জোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকা টানছেন। পঞ্চি তার মস্কিউলার মন্দা হাতে একটা মস্ত কুরুল নিয়ে কাঠ সেলা করছে। জটিরাম রোয়াকে বসে একটা পিড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্প যদু ডাক্তারের পেশেন্ট। লেখক পরশুরাম ওরফে রাজশেখর বসু। গল্প পাঠে রচনা শ্রীপর্ণা, অভিক, তথাগত, রাহুল, সুতনু, সম্রাট, শতদ্রু, অগ্নিশ। শব্দ গ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের বাগিচা এখন গুটি গুটি পায় 500 সাবস্ক্রাইবারের গণ্ডিটি পেরিয়ে 1000-এর দিকে এগোচ্ছে। আমাদের ছোট্ট বাগিচা ধীরে ধীরে বড় হয়ে উঠছে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার জন্য। আশা করছি পরবর্তী সময়ে আপনাদের সামনে আরো নতুন গল্প উপস্থাপনা করতে পারবো এবং তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তাই এখনো যদি গল্পের বাগিচা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।